বসে পড়েছে তুই তো মিউজিক। হ্যাঁ হ্যাঁ, কানে দেওয়া আছে তো, মিউজিক তো হাত দেখাচ্ছে আমাদের। ঠিক আছে। নমস্কার। অন্য কবিতা ফেসবুক পেজে আমি সৌমিত বসু। অরিন্দম চট্টোপাধ্যায় এবং শিবব্রত রায় দুজনের আমন্ত্রণে আপনাদের সামনে। অন্য কবিতার পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে আমার যে 26টি বই এ পর্যন্ত বেরিয়েছে সেই 26টি বই থেকে কবিতা পড়ার জন্যে, এবং আরেকটি গুরুদায়িত্ব অরিন্দম এবং শিবব্রত আমার উপর ন্যস্ত করেছে, সেটা হলো আজ এই অনুষ্ঠানেই অন্য কবিতার শেষতম সংখ্যাটি প্রকাশের গুরুদায়িত্ব আমার উপর এসে পড়েছে, আপনাদের সকলকে সাক্ষী রেখে। সে কাজটিও আমি করব। প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই কুশল ভৌমিক এসেছেন বাংলাদেশ থেকে। আমার বন্ধু শাহিন রেজা রয়েছেন বন্ধু অরিন্দম চট্টোপাধ্যায়, বিপ্লব চক্রবর্তী ভাই, চঞ্চল দুবে, লুৎফর রহমান, পিকুশিলা মৈত্র, এরম অনেকেই রয়েছেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এর পরেও এসে যুক্ত হবেন তাদের সকলকে, যারা রয়েছেন তাদের সকলকে, এবং বাংলা কবিতার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে আজ অন্য কবিতার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর ভার আমার উপর এসে পড়েছে। আমি সেই দায়িত্ব অন্তর দিয়ে পালন করছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 26টি বই থেকে কিছু কিছু কবিতা পড়ার থেকে হঠাৎ সকালবেলা আমার একটি বিষয় মনে পড়ল মানে আমাকে আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন নারীরা। আমার চতুর্থ কাব্যগ্রন্থের নামও নারী গাছ। আমার এতটুকু বলতে বাধা নেই, নারী আমাকে সারা জীবন ধরে প্রশ্রয় দিয়ে গেছে। একটি নাটক আমি দীর্ঘদিন করেছি, একটি ধ্রুপদী নাটক, সফোক্লিসের অয়দিপাউস। তো সেই নাটকের বাংলা অনুবাদ করেছিলেন শম্ভু মিত্র। এই নাটকটি আমি বহুবার কলকাতার বাইরের বহু মঞ্চে করেছি। সেখানে অয়দিপাউসের মুখ দিয়ে একটি ধ্রুব উচ্চারণ রয়েছে, যে উচ্চারণটি পৃথিবীতে বারে বারে ধ্বনিত হয় প্রতিটি শিল্পীর ভেতর, কবির ভেতর। সেটি যদি নারী দিয়ে বলা যায় তাহলে হয় সংলাপটি এরকম: নারী কখনো আমাকে উচ্চে তুলেছে, কখনো আমাকে নিচে নামিয়েছে, কিন্তু ভাগ্য দেবী যার মাতা, তার কোনো দিন অসম্মানে শেষ হতে পারে না। সত্য কি আমি জানবই। এই ছিল অয়দিপাউসের সংলাপটি। নারীর জায়গায় ছিল ভাগ্যদেবী। তো ভাগ্য কখনো কাউকে ওপরে তোলে নামায়, ঠিক তেমনি একজন কবির লেখালেখির ভাগ্য কখনো উচ্চে তুলে নিয়ে আসে নারীরা, কখনো নিম্নগামীও করে দেয় নারীরা।
সুতরাং নারী একজন কবির জীবনে যে একটি ভয়ঙ্কর প্রভাবিত অধ্যায়, এটা প্রত্যেক কবি স্বীকার করবেন, আমিও তাই স্বীকার করি। আমার জীবনের প্রথম নারী হলেন আমার মা। চোখ খুলে যে নারীকে আমি প্রথম দেখেছি এই পৃথিবীতে, তিনি হলেন আমার মা। এবং শেষতম নারী হল আমার কন্যা, যে আজও পৃথিবীতে জন্মায়নি, কিন্তু প্রতি মুহূর্তে আমি অনুভব করি সেই পৃথিবীতে কোথাও আছে আমার কন্যা হয়ে। কখনো পুত্রবধূর ভেতর, কখনো ছাত্রীর ভেতর, কখনো বান্ধবীর কন্যার ভেতর, নানানভাবে এই মেয়ে বা কন্যা শব্দটি আমার চারদিকে ঘোরাফেরা করে। এবং মা থেকে শুরু করে কন্যা, এই যে একটা বিপুল ব্যাপ্তি রয়েছে, এর ভেতরে আমার স্ত্রী রয়েছেন, প্রেমিকা রয়েছেন, বান্ধবী রয়েছেন, পাশের বাড়ির বৌদি রয়েছেন, আমার সহকর্মী রয়েছে। এরম অজস্র নারীর প্রভাব আমার জীবনে রয়েছে, যারা আমাকে আন্দোলিত করেছে, যারা আমাকে মননে শক্তি জুগিয়েছে, যারা আমাকে ধীরে ধীরে টেবিলের পাশে এনে একটি সাদা পাতাকে কালো করার অধিকার দিয়েছে। সেই সমস্ত নারীরা কিভাবে আমার জীবনে প্রভাব ফেলেছে, তার থেকে বড় কথা কিভাবে আমার লেখার প্রেরণা হয়ে উঠেছে কবিতার ভেতর, আমি সেই কবিতাগুলি আজ আপনাদের সামনে নিবেদন করতে চাই। আমার বন্ধু পিকুশিলা অলক্তিকা রয়েছে, বোন আমার অসাধারণ গান গায়, অলক্তিকা এসেছে। মানসী হালদার রয়েছে, বোন আমার অসাধারণ গান করে। ইন্দ্রাণী দত্ত পান্না আমার বন্ধু রয়েছে, অরিন্দম বন্ধু রয়েছে। এরকম অনেকেই ধীরে ধীরে আসছেন, প্রত্যেকেই আমি আমার যথাযোগ্য সম্মান জানাচ্ছি। তো আমার এই যে একটা বড় জগৎ রয়েছে, সেই জগতে যে নারীরা রয়েছে, অধিকাংশ নারী আমার দেখা নারী, আমার চোখের সামনে দেখা নারী, আমার বান্ধবী, আমার স্ত্রী, আমার মা, অন্যান্যরা। অথচ আমি কখনো দেখিনি যাকে, সে হলো আমার মেয়ে, যে আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। সেই কিন্তু মহারানী হয়ে আমার এই পৃথিবীটাকে ছেয়ে থাকে। আমি অজস্র কবিতা আমার মেয়েকে নিয়ে লিখেছি, এবং পৃথিবীর যত নারী নিয়ে আমি কবিতা লিখেছি, আমি মেয়েকে নিয়ে কবিতা লিখলে অনেক বেশি তৃপ্তি পেয়েছি। আমার মনে হয়েছে ওই কবিতাটা যেন অনেকখানি পূর্ণতার দিকে যেতে পেরেছে। সে বিষয়ের কবিতাও আপনাদের আমি শোনানোর চেষ্টা করব আজ। আর আরেকটি কথা বলি, আমরা কিছু মূর্খের মতন ভাবনা নিয়ে চলি আমরা অধিকাংশ মানুষ। সেটা কেমন? কবির উচ্চারিত শব্দকে আমরা সবসময় মনে করি সেটা কবি জীবনের অঙ্গ, সবসময় মনে করি। এইটা আমাদের একটা বড় ভুল। একজন কবি যদি কোনো কারাগারের ভেতর কোনো আসামিকে দেখে, এবং সেই আসামিকে দেখে তার যদি অশ্রু সজল হয়ে ওঠে তার চোখ, তাহলে ফিরে এসে সে সেই আসামির জায়গায় নিজেকে বসিয়ে কবিতা রচনা করতেই পারে। তখন সে আসামি হয়ে যায় না, আসামির কষ্ট বয়ে নিয়ে যাওয়া একটি মানুষ হয়। সে যখন তার প্রেম নিয়ে, সে যখন তার যৌনতা নিয়ে, সে যখন তার জীবনযাপন নিয়ে কথা বলে, সে কথা বলা মানেই যে সেটা তার জীবনের সঙ্গে অঙ্গীভূত, এটা কোনো দিন নয়। সেটা ধরে নেওয়ার একটা প্রচলিত অধ্যায় রয়েছে আমাদের পৃথিবীতে। তাহলে তো আমাদের ভয়ঙ্করভাবে ধরে নিতে হয়, রবীন্দ্রনাথ যখন ঝুলন কবিতাতে বলছেন, আয়রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, বক্ষে বক্ষে পরাশিব আজ ভাবে বিভোল। তাহলে আমরা ধরে নিতে পারি যে রবীন্দ্রনাথ বলছেন, ঝড় আয়, এসে আমার প্রেয়সীর সমস্ত জামা কাপড় খুলে নে এবং আমরা দুজন বুকে বুক লাগাই। তা তো কখনো নয়। রবীন্দ্রনাথ সেখানে পৌঁছানোর চেষ্টা করেছেন সেই ভাবনাতে মাত্র। আধুনিক কবিদের ক্ষেত্রেও এবং অন্য সমস্ত কবিদের ক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পাঠক মনে করে এটা তার জীবনের অঙ্গ, তা কিন্তু কখনোই নয়। আমি বলে লেখা কবিতা কখনোই কবি নিজে নয়। আরণ্যক কবিতার মূল পুরুষ, মূল কাহিনীর নায়ক কিন্তু কখনোই বিভূতিভূষণ নন, কখনোই মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝির কেন্দ্রীয় চরিত্রে চলে যান না। কেন্দ্রীয় চরিত্রের ভেতর ডুব দিয়ে মুক্ত তুলে আনার চেষ্টা করেন মাত্র। আমার জীবনে সবচেয়ে
প্রথম বলেছিলাম আমার মাকে দেখে আমার প্রথম নারী সুলভ অনুভব, হাত নাড়ি, পা নাড়ি, চোখ পিটপিট করি, যাই করি না কেন প্রথম নিবেদিত হয়েছিল আমার মাকে। আমি প্রথম কবিতাটি নিবেদন করছি আমার মাকে, আমার এই মুহূর্তের ৮৬ বছরের জীবিত মাকে। শুভদীপ ভাই এসেছে। কবিতাটির নাম মা। আমার জীবিত শত্রুদের মধ্যে অন্যতম হলেন আমার মা, যিনি এক ঝটকায় আমার বাবা সুলভ গাম্ভীর্যকে ছেলের কাছে তুলোর মতো হালকা করে দেন। আমার বাল্যকালে দুষ্কর্মের সাক্ষীদের মধ্যে কেউই বেঁচে নেই এক মা ছাড়া। কিন্তু যেহেতু তিনি আমার মা, যেহেতু তার বয়স ৮০, তার উপর তিনি একজন শিক্ষিকা ছিলেন, তাই তাঁর কিঞ্চিত ভ্রমকথাও মানুষ শিরোধার্য করে নেয় আমার বিষয়ে। আমি অসহায়। কবে আমি ঘুড়ির মাঞ্জা দিতে সাবু চুরি করেছিলাম তা তিনিই জানেন। কবে 7-এ পড়ার সময় সন্ধে 7টা থেকে আমি ঘুমে ঢুলতাম, তাও শুধুমাত্র তিনি। এমনকি কবে পরীক্ষা শেষে অঙ্কের উত্তরটুকে ঘরে এসে বাবার হাতে তুমুল পেঁদানি, তাও শুধুমাত্র তিনি। আর হালফিলে আমার ছেলে রাতে ঠাকুমার কাছে শুয়ে খুঁটে খুঁটে সব জেনে ছেলেটা আমার পেকে হাত ফসকে একেবারে নিচে এমনভাবে তাকায় যেন আরও কত কিছু জেনে বসে আছে। এক একদিন শাশুড়ি বউ যখন মাখামাখি, এ ভাত চাপায় তো সে কুটনো কোটে, সেখানেও হঠাৎ হঠাৎ ভুস করে ভেসে ওঠে আমার মায়ের শত্রুতা। রাতে গম্ভীর মুখে বউ জিজ্ঞেস করে পুরনো প্রেমিকার কথা, রাতভর অঙ্ক কষে চলে। আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সঞ্চরণশীল আমার মা। আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক। আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে পড়ি। এটা আমার মাকে নিয়ে লেখা কবিতা, বহুদিন আগের কবিতা, বহুদিন যখন আমার মা সুস্থ আর 5টা স্বাভাবিক মানুষের মতো ছিলেন। আমার মা আজও সুস্থ, কিন্তু মার অনেকটা অংশই নেই। আমার সহোদর পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার মা অংশ ভাগ হয়ে গেছে। পৃথিবীর প্রতিটি ঋতুকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে। শুধু বৃষ্টি যখন পড়ে বর্ষাকালে, তখন চোখের জলের সঙ্গে বৃষ্টির ফোঁটা মিলিয়ে আমার মা মনে করে এই একটিমাত্র ঋতু ঈশ্বর তার জন্য পাঠিয়েছে। মাকে নিয়ে আরেকটি কবিতা আপনাদের বলছি। আমার বন্ধু রামকিশোর ভট্টাচার্য এসেছেন। আমাদের 40 বছরের বন্ধুত্ব, যে বন্ধুত্বে কোনোদিন এতটুকু চিড় ধরেনি। আমার বন্ধু রামকিশোর ভট্টাচার্য। আমরা একটা কবিতা সফল হয়েছে কিনা অনেক সময় বুঝি শাহিনকে পড়িয়ে, রামকিশোরকে পড়িয়ে। রামকিশোরও তার সদ্য লেখা একটা কবিতা যে কোনো সময় দুপুরবেলা হোক রাত হোক হঠাৎ বলে, তুমি পড়ে দেখো তো, শুনে দেখো তো এটা ঠিক হয়েছে কিনা। এই বন্ধুত্ব আমি মৃত্যুর পরেও আকাঙ্ক্ষা করি। শুভদীপ এসেছেন। রামকিশোর বলছে ভালোবাসা, এই কবিতাটা অনেকবার পড়েছি, খুব ভালো কবিতা, মায়ের চেয়ে পৃথিবীতে আপনার কে আছে। শুভদীপ বলছে ভাই আমার, আহা কি নিবিড় অনুভব দাদা, অন্তরে দারুণ ছোঁয়া, একে হৃদয় উস্কে দিতে পারেন কি অবলীলায়। লুৎফর রহমান লিখছেন, বাহ চমৎকার লিখেছেন। তো আমার ভাই চলে যাওয়ার পরে আমার মা সবসময় আমাদের মূল যে ফটকের বাইরে গ্রিল রয়েছে, গ্রিলে হাত দিলেই কেমন নড়ে বসেন, যে আজ থেকে 30 বছর আগের শব্দের সাথে মেলানোর চেষ্টা করে, এই বুঝি তার ছোট ছেলে এলো। আমার এবং শাহিন রেজা, আমরা দুই বন্ধুর একটি যৌথ কাব্যগ্রন্থ বেরিয়েছে বাংলাদেশের শিকড় প্রকাশনী থেকে। শাহিনের অংশটির নাম হলো এসেছে কি ভুলচাঁদ পৌষের ঘরে, এসেছো কি ভুলচাঁদ পৌষের ঘরে, এবং আমার মা স্টিফেন হকিং ও ভাই। এই মা স্টিফেন হকিং ও ভাই, এই কবিতাটা অনেকটা অংশ মা জুড়ে রয়েছে। এই কবিতাটা আপনাদের সামনে পড়ছি।
সহস্র উঠোন থেকে ধুলো কুড়িয়ে এই তোমার জামার পকেটে রাখলাম। পকেটটা একটা পাখি হয়ে গেল। এখন আমাকে বলো পকেটে যদি পাখি রাখি তাহলে কি হারিয়ে যাওয়া ধুলোগুলো ভেসে বেড়াবে উঠোন জুড়ে? যদি তাই হয় তাহলে কত সমুদ্র জল ওই পকেটে ঢাললে হারিয়ে যাওয়া ভাই হেঁটে এসে বাইরের গ্রিলে হাত রাখবে? কোনোদিন রাখবে না, এ যেমন তুমি জানো, আমিও জানি, পাড়ার প্রত্যেকটা মানুষ জানে, স্টিফেন হকিং জানে, বাসন মাজতে মাজতে অনিতাও কিভাবে জেনে গেছে এই কথা। তবু জোরে হাওয়া বইলে কিংবা শুনশান হয়ে গেলে চতুর্দিক, প্রতি সংখ্যা দেশ পড়া আমার মা কেন মনে করে এই বুঝি কেউ গ্রিলে হাত রাখল? ধুলো আর সমুদ্রের যদি কখনো দেখা হয়, মা আর স্টিফেন হকিং যদি আলপথ ধরে পাঠশালার দিকে এগোতে থাকে, যদি পকেটের ভেতর ঢুকে পড়া পাখি আর কোনো দিন উঠতে পারবে না এই জেনে মুখ থেকে ক্রমাগত বের করতে থাকে গ্রিলে হাত রাখার শব্দ, তখন বিজ্ঞানকে যে আবেগ দিয়ে গুণ করলে পড়ে থাকে ছাই, এই তত্ত্বটুকু বুঝিয়ে দেবার জন্যে মায়েরা আঁচল পেতে অপেক্ষা করবে সারাটা দুপুর। শুধু গাছের পাতারা মাথা নাড়িয়ে শব্দ করে বলে উঠবে, যে যায় সে আর ফিরে আসে না কখনো। এই অদ্ভুত কথাটা সারা জীবন ধরে আমাদের মেনে নিতে হয়, যত কঠিন হোক এই কথাটা আমাদের মেনে নিতে হয়, যে যায় সে আর ফিরে আসে না কখনো। এটা আমরাও এই এত বছর ধরে মেনে নিয়েছি, সত্যি, যে যায় সে আর ফিরে আসে না কখনো। দুর্গাদাস মিদ্যা দুর্গাদা দীর্ঘদিনের দাদার মতন আমাদের, যিনি ছায়া দিয়েছিলেন, দুর্গাদাস মিদ্যা বলছেন বেশ ভালো। সেকেন্দার হায়াত দেখছেন, শাহিন রাজা বন্ধু বলছেন পকেটে পাখি রাখা আহা। লুৎফর রহমান বলছেন মাকে নিয়ে আপনার লেখা সব কবিতাই অসাধারণ। কাকলি মান্না বলছেন ভালো লাগছে। সংযুক্তা রায় দেখছেন, কুশল ভৌমিক ভাই আমার বাংলাদেশ থেকে দেখছেন। আমরা মাকে শুধু মা মনে করি, দেখবেন অনেক সময় ভুলে যাই যে মা যে একটা মেয়ে, মার যে একটা আলাদা অস্তিত্ব, মা যে বউ, মা যে কখনো কোনো দিন প্রেম করেছিল, মার যে অন্য অন্য সত্তাগুলো, জীবিত সত্তা, সেইগুলো না কী করে অদ্ভুতভাবে আমরা ভুলে যাই। আমাদের মনের ভেতর গাঁথা হয়ে যায়, আমাদের যাদের বয়স 50 পেরিয়ে গেছে, আমরা যে মাদের দেখেছি, যে মাদের আমরা খেতে দেখিনি সেভাবে। বিশ্বাস করুন, এতকাল পরে মনে পড়ে, কই মাকে তো যত্ন ভরে কখনো খেতে দেখিনি, মাকে কেউ সাজিয়ে খেতে দিয়েছে কোনো দিন দেখিনি। মা সারা জীবন আমাদের খেতে দিয়েছে, আমরা খেয়ে উঠে গেছি, মা খেয়েছে বা একসাথেও কখনো খেয়েছে, সমস্ত নিজের ভাগ সরিয়ে রেখে বারে বারে মহেশের সেই কথার মতন যে শরীরটা খারাপ লাগছে ফ্যানটুকু মহেশকে দিয়ে দে। সারা জীবন এই ভান করে গেছেন মায়েরা, নিজেদেরকে বঞ্চিত করে সন্তানের মুখে জুগিয়ে গেছেন তাদের খাবার। এই হলো আমাদের সামনে মায়ের ছবি। রেখাদি অত্যন্ত ভালোবাসি, রেখাদিও ভালোবাসেন। দিদি আমার আছেন, অমিত কাশ্যপ আমার 40 বছরের বন্ধু, অমিত দেখছে। অমলেন্দু বিশ্বাস আমার 40 বছরের বন্ধু দেখছেন। আমাদের দীর্ঘ ইতিহাসযুক্ত এই অমলেন্দু, অমিত কাশ্যপ এই নামগুলোর সাথে। শিলা বিশ্বাস আমার বান্ধবী দেখছেন, সবুজ জানা দেখছেন। তোমার চিন্তার কোনো শেষ নেই। অন্য মা, ছেলেকে স্কুলে পৌঁছে ফিরে আসছেন মা, ছেলেকে স্কুলে পৌঁছে ফিরে আসছেন মা, জীবন স্কুলে রেখে ফিরে আসছেন একা। ঠিক একা নয়, সহস্র চিন্তা তার সঙ্গে চলেছে, মঙ্গল অমঙ্গলের ভেতর দুলে দুলে হাঁটছেন তিনি। একজন মায়ের কি নিজস্ব চিন্তা থাকতে নেই, একান্ত নিজের, কিংবা মহাজাগতিক কোনো চিন্তা যা তাকে ভাসায়,
মধ্যরাতে কানে কানে বলে যায় তুমিও মানুষ। এই লতা গুল্ম, রান্নাঘর, বাসন কোসনের ভেতর দিয়ে উঁকি মারা কোনো সুখ, যাতে কোথাও মায়ের গন্ধ লেগে নেই। মা যেন ঘুড়ি, সংসারের মাঞ্জা মুখে শুধু উড়ে চলা। মন তবু পড়ে থাকে লাটাইয়ের দিকে, যেখানে হিসেব চলে একটা জীবন জুড়ে কতখানি সুতো ছাড়া বা গুটিয়ে ফেলা যায়। মা আর সংসার যেন সমার্থক। মা একটি মানুষ যার ওপর দায়িত্ব শুধু এই সংসারের মঙ্গলের কথা তুমি শুধু ভেবে চলো। এই কিন্তু আমাদের চোখের সামনে মায়ের ছবি। পিকুশিলা মৈত্র বলছেন খুব ভালো লাগছে। লুৎফর রহমান বলছেন খুব ভালো লাগছে। সবুজ জানা বলছেন অসাধারণ অসাধারণ। মায়ের মতন ঠিক মানন, কিন্তু মায়ের মতন তারাও আমাকে নানানভাবে তাড়িত করেছেন, স্পর্শ করেছেন। রানাঘাট শব্দটা যারা কবিতা লেখে তাদের কাছে সমচ্চারিত শব্দ ছিল জয় গোস্বামী। আমরা রানাঘাট বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠত জয় গোস্বামী। ঠাকুরনগর বলতেই আমাদের সামনে ভেসে ওঠে বিনয় মজুমদার। এইগুলোকে আমরা কিন্তু এড়াতে পারি না। আমরা ছোটবেলা থেকেই ধারণাগুলো পালন করেছি। ঠিক তেমনি রানাঘাট, জয় গোস্বামী এই ভাবনাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল কয়েক বছর আগে রানাঘাটের কয়েকটি ছেলে। মাদার সুপেরিয়র একজন সন্ন্যাসিনী, ৭৫ বছরের একজন সন্ন্যাসিনীকে ধর্ষণ করেছিল 18 থেকে 20 বছরের কতগুলো ছেলে। তারা আমার আপনাদের সন্তান। আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমাদেরই ছাত্র, আমাদেরই দেওয়ার ভুলে এই বাচ্চাগুলো বিষবৃক্ষ হয়ে উঠেছিল। তারপর থেকে রানাঘাট বলতে আমার মনে পড়তো মাদার সুপিরিয়র। একটা ৭৫ বছরের মানুষ, মায়ের সমান মানুষ, মন কোথায় পৌঁছলে তাকে ধর্ষণ করা যায়। নিজেদের বুকের ভেতরের বিবেক বারে বারে জেগে ওঠে। এই যন্ত্রণা থেকে কেমন যেন মুক্তি নেই বলে মনে হয়। এই কবিতাটা লিখে আমার মনে হয়েছিল আমি সেই সন্ন্যাসিনীর কাছে ঋণ স্বীকার করছি যে আমি পশ্চিমবঙ্গের মানুষ। যে ছেলেগুলো তোমার সঙ্গে এমন আচরণ করেছে সে হয়তো আমার ভাই, আমার সন্তান, আমার ছাত্র। সুপিরিয়র মানে সর্বোত্তম। আমার কাঁধ থেকে সমস্ত বাল্যকাল খসে পড়ছে নিজস্ব ভঙ্গিমায়। বাল্যকাল বললেই হেসে ফেলি, ছোটবেলা বললেই হয়। বাল্যকাল বললে কেমন যেন গর্ত গর্ত মনে হয়। আর সেই আলো আঁধারি গর্তের ভেতর থেকে মুখ বের করে লোভী শিয়ালেরা। কোন লোভ সেসব আর বোঝা যায় না, শুধু মনে হয় ওদের মাংস চাই। তা সেই সন্ন্যাসিনী যে কোনো বয়সেরই হোক না কেন। ঠিক এইখান থেকে শুরু হয় অন্য এক চিত্রকল্প। ঈশ্বর হাঁটু মুড়ে বসে রয়েছেন আর চারিদিকে চড়ে বেড়াচ্ছে অজস্র শুঁয়োপোকা। এই ঈশ্বর তোমার আমার মতো মাছ ভাত খাওয়া কেউ নন। আস্তিন থেকে বের করে আনা লম্বা রুমাল হয়তোবা লিলেনের হবে, তার হাতে ধরা রয়েছে। তিনি কাঁদছেন নাকি তার চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ছে, সেসব বুঝে নেবার মতন কেউ আজ ধারে পাশে নেই, ওই এক শুঁয়োপোকা ছাড়া। শুঁয়োপোকারা ধীরে ধীরে গোল হয়ে ঘিরে ধরছে ঈশ্বরকে। আর অজস্র বলেছি কারণ শুঁয়োপোকারা অজস্রই হয়। শিয়ালদের মতো তাদের কোনো গুণাগুন্তি হিসেব থাকে না, অথচ চিত্রকল্প এগোতেই থাকে। জনি থেকে এক টুকরো মাংস ছিঁড়ে শিয়ালদের দিকে ছুঁড়ে দিলেন মাদার সুপিরিয়র। এবার তার জনির চারপাশ ঘিরে ধরেছে শুঁয়োপোকারা। তিনি আর হাত ঢোকাতে পাচ্ছেন না, ছিঁড়বেন কি করে। তিনি চিৎকার করে বলছেন শিয়ালরা অভুক্ত থাকবে,
আমার সন্তানেরা অভুক্ত থাকবে। ঈশ্বরের হাত থেকে রুমাল কেড়ে নিয়ে তিনি নাড়ছেন, যাতে আরো আরো শিয়ালেরা এগিয়ে আসতে পারে, যাতে এই পৃথিবীর একজনও অভুক্ত না থাকে। জানলার পাশে ঈশ্বর, ভেতরে মাদার। মা যখন ধর্ষিতা হন, তখন এই উচ্চারণগুলো ছাড়া কিছু আর বলার থাকে না। আমি রাতে স্বপ্ন দেখেছি যে ঠিক মাদার সুপিরিয়রের জায়গায় সিস্টার নিবেদিতা ধর্ষিতা হয়েছেন। নিবেদিতা ধর্ষিতা হয়ে ফিরে এসেছেন। তার পরের চিত্রকল্প কি হয়ে উঠতে পারে? আমাদের বোন ধর্ষিতা হয়েছেন। ফিরে যাও মার্গারেট, ফিরে যাও। মাথা নিচু করে বসে আছেন বিবেকানন্দ। কাল রাতেই ছিন্ন ভিন্ন হয়েছেন সিস্টার নিবেদিতা। সিস্টার শব্দটাই যেন আজ থেকে বেমানান ঠেকছে খুব। জানালার ভেতর দিয়ে মাঠ পেরিয়ে পুকুর পেরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তিনি শূন্যে তাকিয়ে রয়েছেন। মাথা নিচু করে বিবেকানন্দ ভাবছেন, একটু পরেই রামকৃষ্ণ এসে গেলে তিনি কি উত্তর দেবেন। মার্গারেট ভাবছেন, এতদিন ধরে যে জীবন সযত্নে বাঁচিয়ে রেখেছিলাম আকাশের নিচে, তা কেন হঠাৎ কার্পাস তুলোর মতো হালকা হয়ে গেল? কোন অলৌকিক মহিমায়? রামকৃষ্ণ ভেবে কুল পাচ্ছেন না। প্রশাসক ভেবে যে বিবেকানন্দের উপর সব ভার ন্যস্ত করেছিলেন, তাতেই কি কোনো ফাঁক রয়ে গেল? ধর্ষকরা ভাবছে, কি যে ভাবছে তারা নিজেরাই জানে না। হয়তো একদিন সমস্ত ভাবনাই রক্তহীন হয়ে হাততালি কুড়োবে না। মাথা নিচু করে বিবেকানন্দ, শূন্যে সিস্টার। এই মাতৃপ্রতিম মাদার সুপিরিয়র সিস্টার নিবেদিতা, এই নারীরা ধর্ষিতা হয়ে, নিগৃহীতা হয়ে বারে বারে আমার কবিতায় ফিরে আসেন নারীর অন্য রূপে। রেখাদি বলছেন, ভালো লাগছে ভাই। তৌফিক জোহর ভাই আমার বাংলাদেশ থেকে বলছেন, দাদা সঙ্গে আছি। আমার স্ত্রী, যে মানুষটি এতটা বছর ধরে আমাকে আগলে রেখেছে, যে মানুষটি ছায়ার মতন আমাকে অনুসরণ করে, সেই মানুষটিও আমার কবিতাতে আসে, ঘুরে ফিরে আসে নারী হিসেবে। শৃঙ্গারের মায়া শব্দরূপ এই কাব্যগ্রন্থে সে আসে এইভাবে। তোর চুলের কথা আমি কি করে ভুলে যাব বল? ওই বিনুনিই তো একদিন অন্ধকারে দেখিয়েছে পথ। অন্ধকারের ভেতর অন্ধকার কিভাবে পথ চিনিয়ে নিয়ে যায়, সে তো ওই গুচ্ছ গুচ্ছ চুলের কাছেই শেখা। ওখানেই আঁকা আছে এ জন্মের সমস্ত ঘুম, আর আশপাশ বেয়ে নেমে আসা যাবতীয় অক্ষমতা ঠিক এইভাবে পাক খেয়ে নেমে এসেছে স্তনের খাঁড়ি বরাবর। আজ বৈভবের ভেতর দাঁড়িয়ে সেই সব পরাজয় কিভাবে ভুলে থাকা যেতে পারে? আসলে পারার ভেতর যে না পারা নিহিত থাকে, তাকে চিনতে গিয়েই তো যত ব্যাকুলতা। এই অতৃপ্তি আমাদের হাত ধরে চিনতে শিখিয়েছে, প্রলোভিত করে নিয়ে গেছে গুহার ভেতরে, যেখানে শত শত বছর ধরে বিস্তৃত রয়েছে কেশদাম, রয়েছে প্রত্নবীজের নিরল শয়রানি। তবু ওই চুলের কথা ভাবলে পাকে পাকে জড়িয়ে ধরে অজগর লোভ। আজ ওই চুলের কথা, বিনুনির কথা কিভাবে হারিয়ে যাবে বল? ওর কাছেই তো প্রথম শেখা অনিবার্য পতনের রং। স্ত্রী এইভাবেই ফিরে ফিরে আসে। আবার স্ত্রী আসে এই ভঙ্গিতেও, প্রীতি। মেয়েটির স্বাদ আমার সঙ্গে উড়ে চলা,
সাত করেই তো আমার সঙ্গে উঠতে এসেছে। মেয়েটির স্বাদ আমার সঙ্গে উড়ে চলা, গুহা জীবনের পাশ কাটিয়ে যে জীবন নিশ্চিন্ত ফেরার, যে জীবন দীর্ঘ বসত কেটে বুনে চলে জঙ্গলের শ্বাস, কিংবা বসন্ত ঋতুর ঠিক ওপারে দাঁড়িয়ে থাকা দুর্ভিক্ষের ছেনা চিহ্ন রূপ লিখে নেয় কবজির ওপর। মধুর আক্রমণ ছেয়ে আছে চতুর্দিক। যেবার বর্ষা এলো চৌকাঠ ছাপিয়ে, উঠোন ভরে এলো অবিন্যস্ত চেনাশোনা ঢেউ, মাথায় সাজিয়ে রাখা দামি ফসফরাস চোখ মেলে ওপরে চাইল, আমাদের চেনা সম্ভ্রম টুকরো টুকরো হয়ে ভেসে গেল খাঁড়ির ওপারে। রাত বেড়ে বেড়ে এক সময় নিঃশেষ, তবু আলোটা জ্বালিয়ে দিতে এগিয়ে এলো না কোনো হাত। মেয়েটির স্বাদ আমার সঙ্গে মরে যাওয়া, যেমন মৃত্যু হলে কোলাহলহীন সম্পর্কের কথা মনে পড়ে, আকাশ ছাপিয়ে যায় নীল অবিশ্বাস, যেমন মৃত্যু হলে জন্মেরও চোখ ভিজে যায়। স্ত্রী এইভাবে আসে ফিরে ফিরে আমার ভেতরে। আমার বান্ধবীদের মধ্যে আমি কখনো কখনো দেখি দুর্গার রূপ। তারা আমাকে অজস্র কবিতা দিয়েছে, আমার বান্ধবীরা অজস্র। আমি একটি মেয়েকে জানি, সে শ্বশুরবাড়ি থেকে নিগৃহীত হয়ে একা দুপায়ের উপর ভর রেখে দাঁড়ানোর চেষ্টা করেছে। চারিদিকের অজস্র লোভের ভেতর দিয়ে পাশ কাটিয়ে সে দাঁড়ানোর চেষ্টা করেছে। কখনো কখনো আমি তাকে মানসিক জোর দিয়েছি কথায়, কখনো কখনো আমি বলেছি তাকে যে সে পারবেই, এই মদতটুকু করেছি তাকে। আজ যখন দেখি সে সত্যি তার মেয়েকে নিয়ে দুপায়ের উপর দিয়ে ভর দিয়ে দাঁড়াতে পারে, তখন আমার মনে হয় কতদিন আগে তাকে নিয়ে লেখা আমার দুর্গা কবিতা যেন সার্থক। আমি দেখেছি সে তার মেয়েকে নিয়ে উড়ে চলেছে আকাশ পথে, আর চারিদিক থেকে মানুষ হাত পেতে রয়েছে, চারিদিক থেকে লোভ ছোবল মারতে চেয়েছে তার দিকে, কিন্তু পারেনি, তার জয় হয়েছে। আমার সেই বান্ধবী কিভাবে ফিরে আসে আমার কবিতায়, দুর্গা। ফেরেশতার মুখ চেপে উড়ে চলেছে সে, ফেরেশতার মুখ চেপে উড়ে চলেছে সে, হাতের মুঠোয় ধরা মেয়ের চুল, এক হাতে মেয়েকে ঝুলিয়ে কতদূর উড়বে সে। নিচে যতদূর দৃষ্টি যায় খানাখন্দ পাহাড়, একটু বসে যে বিশ্রাম নেবে তারও উপায় কই। সে উঠছে আর আকাশকে বলছে তার বেঁচে থাকার গল্প, রান্নাঘরে কপাল কেটে যাওয়ার গল্প, হেঁটে হেঁটে গিয়ে মেয়ে বিয়োনোর গল্প। আকাশ শুনছে আর মেঘকে ডেকে বলছে কোথাও কোথাও বৃষ্টি ঝরাতে, যাতে ঝরে পড়া জল মেয়েটির কান্না ভেবে কেউ ভুল না করে। ফেরেশতার মুখ যদি সে একবার ছাড়ে, মুহূর্তের মধ্যে গিলে ফেলবে তাকে। হাঁ করে বসে রয়েছে সমস্ত সংসার, মেয়েদের মাংস নাকি চিরকাল সুস্বাদু হয়। ফেরেশতার কষ বেয়ে লালা ঝরে পড়ছে নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের মাথায়। ওপরে মুখ তুলে সবাই খুঁজছে সুতো ছিঁড়ে ঘুড়ি কত দূর গিয়ে পড়ে। ও আকাশ, দেখো তোমার পিঠে ভর দিয়ে সে যেন চাঁদের দিকে পৌঁছে যেতে পারে। সে পেরেছে, আমার এই বান্ধবী পেরেছে। যাবতীয় লোভ কাটিয়ে সে একা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে সন্তানকে সঙ্গে নিয়ে। আমি বড় খুশি হই। আমার মনে হয় এই কবিতা সার্থক হয়ে ওঠে। সুমন বণিক দেখছেন, নৃপেন্দা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। নৃপেন্দা আমার সব কাজে যিনি প্রশ্রয় দেন, নৃপেন্দা দেখছেন। তৌফিক জহুর ভাই আমার দেখছেন। গৌতম রায় পুরুলিয়া থেকে ভাই দেখছেন। আমি আমার বান্ধবীরা কিভাবে আমাকে স্পর্শ করে তেমন একটি কবিতা আপনাদের সামনে পড়ছি। এও অন্য নারী
স্পর্শাতীত নারী, কিন্তু সে আমাকে কবিতা লিখতে মদত দেয়। শান্তি, এটি দেশের পুজো সংখ্যায় বেরিয়েছিল একবার। তুমি না জাগালে আমি ঘুমিয়ে থাকতাম সারাটা জীবন, শুয়ে থাকতাম গর্ভের আধারে এই এতটুকু হয়ে। তখন আমার নুন মাখা ঘর আর গাছের বাকল পেরিয়ে বেরিয়ে আসছে নিমফুলের গন্ধ। গত জন্মের সমস্ত সম্পর্ক দু চোখে মেখে ঘুমিয়ে থাকতাম আমি। বছর পেরিয়ে মাস, মাস পেরিয়ে বসন্ত। একদিন খুব ভোরে ঘুম ভেঙে চোখাচোখি। চাঁদের রং এখনকার মতো ততটা পাশুটে নয়। নরকের পথে যে তারাটি পথ দেখিয়ে নিয়ে গেল আমাদের, অনেকটা মেয়ের আদল। ঘাসে ঘাসে বেজে ওঠা পরাজয়ের সুর, আর আমি সমস্ত মুঠোয় পুরে তোমার কোলের কাছে মুখ গুজে লুকিয়ে রয়েছি, ডাকলেও তাকাচ্ছি না। তুমি না ডাকলে কি কেলেঙ্কারি না হয়ে যেত জীবনে। প্রজাপতি হয়ে ফুলের গন্ধ শুঁকে ঠিক মরতুম, কিংবা কোনো এক দুপুরবেলায় আমাদের ঘুম ভাঙাতে ব্যর্থ হতো স্তব্ধ চিলেকোঠা। আমার বান্ধবীরা এভাবেই আমার কাছে ধরা দেয় তাদের কোনো কোনো স্পর্শ, কোনো কোনো স্পর্শ। কবিতা, সম্পূর্ণ কবিতা তো কাউকে নিয়ে হয় না, কিন্তু কোনো কোনো সেই বান্ধবীদের স্পর্শ লেগে থাকে আমার এই কবিতার ভেতর। যেমন আরেকটি কবিতায়, ঘাড় উঁচু করা স্বপ্ন। আমি চাই মেয়েরা দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়াক। কৃষ্ণাদের সঙ্গে একবার কথা হচ্ছিল যে পুরুষরা, আমরা সারা জীবনে মেয়েদের দুঃখ নিয়ে যত কবিতা লিখেছি, আচ্ছা মেয়েরা কি তাদের দুঃখ নিয়ে তত কবিতা লিখেছে? মনে হয় না। রামমোহন বিদ্যাসাগর যতখানি কেঁদেছিলেন মেয়েদের জন্যে, মেয়েরা কি তাদের জন্য ততখানি কেঁদে উঠতে পেরেছে? পৃথিবীর সর্বত্র পুরুষের চোখ ভিজে থাকে, কিন্তু মেয়েদের যন্ত্রণায়, মেয়েদের চোখের জল তাদের চোখে বন্যা নামায়। মায়ের চোখের জল, স্ত্রীর চোখের জল, প্রেমিকার চোখের জল, বান্ধবীর চোখের জল, মেয়ের চোখের জল, মেয়ের বন্ধুর চোখের জল একটি পুরুষকে কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। সে সারা জীবন তাদের জন্যেই চোখের জল কিন্তু ঝরায়। কারা রয়েছেন একটু বলে নিই। পারু পারভিন বন্ধু আমার বাংলাদেশ থেকে লিখছেন, দেখছেন। পারু পারভিন, আমি কৃতজ্ঞ। উপেক্ষিত শর্মা বন্ধু দেখছেন, রবীন বণিক দেখছেন, আমার দীর্ঘদিনের বান্ধবী পাপড়ি ভট্টাচার্য দেখছে। ঘাড় উঁচু করা স্বপ্ন। আমি চাই পৃথিবীর প্রত্যেকটি দমিত মেয়ে ঘাড় উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখুক। তোমাকে মেরে গেছে পুরুষ বৈভব, কপালে জমে থাকা রক্ত দাগ। তুমি তো এসেছিলে শেকল মুখে নিয়ে, যেভাবে রোজ পাখি ফেরে খাঁচায়। এই সে বিছানা অশ্রু ভরা আছে, ছড়িয়ে অপমান হাত পা তোর। সোনার সীতাহার লজ্জা হয়ে দোলে, কে তোকে ভাঙে চোরে। কে ছোয় তোর শীতল পাটি মুখ, শরীরে ঢেউ তোলা। সারাটা দিন জুড়ে অপেক্ষায়, সবটা তোলা আছে, সময় শুধু নেই। কিভাবে তোর কথা কান্না পায়। এতটা কাল জুড়ে শুধুই লোফালুফি, একটি মেয়ে রোজ টুকরো হয়। পুরুষ সন্ত্রাস গুঁড়িয়ে দাও ছেড়ো, বিছানা থেকে জাগো মা আমার। বহুদিন ধরে পুরুষ মনে করেছে যে মেয়ে শুধু বিছানা সম্বল জীবন। এত কিছু দিয়েছি মেয়েকে, সীতাহার থেকে শুরু করে বিলাস ব্যসন, ভালো থাকা, তার আর কি চাই? স্বাধীনতা শব্দটা মেয়েদের কাছে কতখানি, সেটা বোঝার চেষ্টাই দীর্ঘ বছর ধরে, দীর্ঘ যুগ ধরে পুরুষ করেনি। সেটা করার কিন্তু সময় এসেছে। একটা মানুষকে ডিসিপ্লিন হতে বলা হয়। সে যদি রাস্তার মাঝখান দিয়ে চলে,
তাহলে তাকে ডিসিপ্লিন করার জন্য কিন্তু ট্রাফিক পুলিশ থাকে। ঠিক সেভাবে মেয়েদের যদি তোমার অধিকার পুরুষ না দেয়, সেই অধিকার কিন্তু ফিরিয়ে নেওয়ার, অধিকার ছিনিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু মেয়েদেরই। আমার প্রেমিকারা কিভাবে আমাকে স্পর্শ করেছে তার একটু উদাহরণ দিই। যারা আমার কাছে এসেছে কবিতার ভাবনা নিয়ে, ফাঁকি শুধু, তাকে তুমি চৈত্রের কথা বলো গড়ানো বিকেলে জামা পাল্টানোর কথা। নখের ওপর লেগে আছে সিনেমা, সোনালি চুল, এক একটি বিছানা বড় হতে হতে গিলে ফেলে আমাদের নদী, গিলে ফেলে বাড়ি শুদ্ধ একটা গোটা জাম গাছ। ভোরবেলা এক গ্লাস জল খাওয়ার আগে যা যা ঘটে সব তাকে বলো, সব। তাকে তুমি বলো না ক্লান্তির কথা, তাহলে মেঘের ভেতর দিয়ে প্যাডেল করতে করতে উড়ে যাবে সে। যেভাবে ভাঙাচোরা পরিবার নেমে যায় নদীর গভীরে, হাঙরের দাঁতের ভেতর লেগে থাকা সুখ ঘাসের ওপর পেতে অঝরে ঘুমায় যে বাল্যকাল। কখনো বলো না তাকে কাঁটা গাছ আর না খুঁজে পাওয়া বলের কাহিনী। তোমাকে বলবো বলে রেলপথ ঢুকে গেছে গ্রামের ভেতর, তোমাকে বলিনি বলে চোখ থেকে ব্লেড বার করে ম্যাজিক বিকেল। ছোটবেলা যখন আমরা 2, 3, 4 পড়তাম, তখন আমরা লুকোচুরি খেলতাম। আমরা গ্রামের মানুষ, লুকোনোর জন্য ঝোপঝাড় বেছে নিতাম, তার পেছনে কখনো লুকিয়ে আবিষ্কার করতাম সমবয়সী কোনো বান্ধবীকে। আবিষ্কার মানে শুধু দুজন মিলে লুকিয়েছি আবিষ্কার। সেই বান্ধবী তারপর হয়তো 20 বছর পর স্বপ্নে ফিরে আসে, একটা কবিতার জন্ম দেয়। সে কোথায় হারিয়ে গেছে জানি না। সেই বল খুঁজতে খুঁজতে ঝোপের পেছনে যাওয়া, না খুঁজে পাওয়া বলের কাহিনী। আমি আর সেই বান্ধবী, আমরা দুজনেই তো শুধু জানি কোথায় হারিয়েছিল ঝোপঝাড়ের ভেতরে সেই বল। সে কথা কাউকে শেয়ার করা হয়নি। সে কত বছর পরে, 25 বছর পরে একটা বইয়ের পাতায় আমার কবিতা হয়ে ধরা দেয় সেই প্রেমিকা, সেই লুকিয়ে থাকা প্রেমিকা। আবার এই প্রেমিকাই কিভাবে আসে দেখুন। এই প্রেমিকাই আবার আমাদের ঘুরিয়ে ফিরে কিভাবে ফিরে আসে। প্রেমিকা মানে যে একেবারে হাত ধরে প্রেম করতে হবে তা তো নয়, কিন্তু সে ফিরে আসে কিভাবে দেখুন। তুমি শিখিয়েছিলে কিভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। অতীতের মুঠো পাকানো তলোয়ার কিভাবে নামিয়ে আনতে হয় আচম্বিতে। আজ আর তেমন অস্বস্তি হয় না। তালুর ভেতর চেপে রাখা ভয় কিছুতেই শাসাতে পারে না আমাদের। আসলে তুমিই প্রথম চিনিয়েছিলে সম্পর্ক কিভাবে যেন শাঁখের করাত। বৃষ্টি বইছে আর তুমি বারে বারে নুয়ে আসছো কেন, তারের ওপর মেলে দেওয়া ভিজে কাপড়ের মতো। দুলে ওঠা পথ নেচে উঠছে সন্ধ্যার বাতাসে। তুমি আসছো নিচু স্বরে, তুমি আসছো লিখন ভঙ্গিমায়। একহারা পথ বেয়ে ধুলো, আঁচলে উঠছে জরি পথ। তুমি আসছো, তোমার শেখানো বুলি মুখে নিয়ে উড়ে যাচ্ছে আহত বন্ধুরা। কিভাবে আড়াল হবে তুমুল ফিনকি দেওয়া চেনা ক্ষত মুখ। সেই কবেকার বান্ধবী বুকের ভেতর, মনের ভেতর একটা ক্ষতের জন্ম দিয়েছিল। কত কত বছর পর সেই ক্ষত থেকে অল্প অল্প রক্ত ঝরে পড়ে, আর সেই রক্ত থেকে জন্ম নেয় এক একটা কবিতা। মেয়ে, প্রথমেই বলেছিলাম আমার এই কল্পলোকের ভেতর আমার অনেকখানি জগৎ জুড়ে বসে রয়েছে আমার মেয়ে, আমার এই পৃথিবীতে না স্বামী। স্বপ্নে সে শুধু এসেছে, আমি ফিল করেছি সে এসেছে।
কোনো কম বয়সী মেয়ে তার দৈন্যতার সাথে আমি যখন মিশে যাই, তার আনন্দের সাথে, তার ব্যর্থতার সাথে, তার আনন্দের সাথে, আমার মনে হয় আমার সেই না আসা মেয়ের আনন্দ, আমার সেই না আসা মেয়ের চোখের জল, সেই মেয়ে কিভাবে আমার কবিতায় আসে দেখুন। এটাও দেশে ছাপা হয়েছিল। এত আলো, চোখ পুড়ে যায়। এসেছে আমার আরেক বোন সংঘমিত্রা প্রধান। অন্ধকারের যে একটা নিজস্ব আলো আছে তা বুঝতেই আমার কেটে গেল অনেকগুলো বছর। জীবন সবসময় দিন মাস বছরের হাত ধরে হাঁটে। কাঁটাতারের ওপারকার ভাগ্য চিরটাকাল বিদ্রুপ করে এপারকার ঘাস ফুল পতঙ্গকে। অনেক দিন আগে আকাশ এই সব দেখতে চেয়ে আগ্রহে চোখ খুলেছিল। আমরা সযত্নে তার চোখে ধুলো ছুঁড়ে মেরেছি। মেয়েটি বনবাদাড় পেরিয়ে নদীর পাশে বসে নিঃশ্বাস নিচ্ছে। এই নদী তার সৎ মায়ের বড় বোন। এই নদী তার বড় হয়ে উঠবার ছায়া। অনেক দিন আগে একবার পথ হারিয়ে ফেলা অন্ধকার তাদের চিনতে শিখিয়েছিল সরু সাদা পথ বেয়ে জ্যোৎস্নায় বাড়ি ফিরে আসা। সেই থেকে আলো চিনতে শেখা, জীবনের বিপরীতে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকা আলো। এই কুয়াশামথিত ভোরে হাত ধরে যারা হেঁটে গেল তারা কি ভাই বোন? এই কবিতাতে মনে হয়েছিল যে হারিয়ে যাওয়া মেয়েটা বাড়ি ফিরবে কিভাবে, সন্ধে হয়ে গেলে কিভাবে বাড়ি ফিরবে। আমি 20 বছর আগে একটি দ্বীপে গিয়েছিলাম, সুন্দরবনের দ্বীপ। তা সেই দ্বীপটি হলো সীতারামপুর বলে একটা দ্বীপ। তো সেই দ্বীপে অনুষ্ঠানে যারা আমাকে নিয়ে গেছিলো, আগের দিন সন্ধেবেলা তারা আমাকে গঞ্জের বাজার হয়, সেই বাজারে নিয়ে এসে গল্পগুজব করছে। আর আমার খালি মনে হচ্ছে যে এই বিদ্যুৎহীন দ্বীপে একটু পরে অন্ধকার নামবে, তারপর ফিরবো কী করে, এতটা পথ বেয়ে ফিরবো কী করে। তা আমার সাথে যিনি রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন বলে আপনার কোনো চিন্তা নেই, আমরা ঠিক ফিরে যাব। তো আমি ভাবছি যে অন্ধকারের ভিতর ফিরে যাবে, তবে কি টর্চ জেলে এতটা পথ কিভাবে ফিরবে, ভাবছি। তাই ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো। অন্ধকারের ভেতর দিয়ে ওই গঞ্জের বাজার থেকে আমাদের যাত্রা শুরু হলো। কোনো পথ দিয়ে নয়, মাঠের ধান কেটে নেওয়ার পরে মাড়া বলে, ছোট ছোট যে নাড়া পড়ে থাকে সেগুলোকে মাড়িয়ে যে পথ তৈরি হয়, সরু সাদা একফালি পথ বেঁকে বেঁকে মাঠের ভেতর দিয়ে পথ রচনা করে মানুষের। সেই মাড়িয়ে যাওয়া পথ জ্যোৎস্নার ভেতর ধপধপে সাদা, অদ্ভুত। সেই পথ বেয়ে বেয়ে ফিরে এসেছিলাম। সেই পথের ছবিটা আমার মস্তিষ্কের ভেতর ছিল। 15 বছর পর যখন কবিতাতে এলো যে মেয়েটি এবার বাড়ি ফিরবে কি করে এই নদীর পাড় থেকে বাড়িতে, তখন চকিতে আমার চোখের সামনে ভেসে উঠল 20 বছর আগে সীতারামপুরের সেই পথ। আমি তখন লিখলাম এই জায়গাটা, যে সরু সাদা পথ বেয়ে জ্যোৎস্নায় বাড়ি ফিরে আসা। ঠিক এইভাবেই সাবকনসিয়াস মাইন্ডের ভেতর গীতে রাখা এক একটা চিত্রকল্প অদ্ভুতভাবে সামনে এসে নতুন নতুন কবিতার জন্ম দেয় আমাদের। এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে সারাটা জীবন ঋণী আমরা, যে কোনো সৃজনশীল মানুষেরা, যে কোনো কবিরা। আমার এই মেয়ে কিভাবে আমার কাছে ফিরে আসে তার আরেকটি উদাহরণ আপনাদের দিচ্ছি। আমার মেয়ে আমার খুব নরম জায়গা বলে এই মেয়েটি নিয়ে এই 2-3টে কবিতা আপনাদের সামনে বলছি। সেটি হলো অন্ধ। এটিও আমার মেয়েকে নিয়ে। প্রীতিলতা আমাদের ছোট মেয়ের নাম। ওই যে বললাম কবির জীবনকে কবিতার জীবনের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। ধরেই নিল অনেক লোক যে আমার সত্যি একটি ছেলে আছে এবং একটি মেয়ে নিশ্চয়ই আছে, এবং তার নাম কিন্তু প্রীতিলতা। কবির যে কল্পনা করার অধিকার রয়েছে সেটাই ভুলে যায় মানুষ। প্রীতিলতা আমাদের ছোট মেয়ের নাম। সে এখনো জন্মায়নি,
কিংবা জেগে রয়েছে হাজার হাজার পরিবারে। প্রীতিলতাদের চোখ হয় কোমল গভীর, তাদের হাত পা তুলতুলে মাখনের মতো, আর হৃদয় এক গামলা জলে ভেসে থাকা এক রত্তি গমের দানা। প্রীতিলতার আসে কেউ কেউ টের পায়, প্রীতিলতার আসার আগেই চলে যায়, সেও কিভাবে জানি কেউ কেউ টের পেয়ে যায়। কবিতাটা আরও আছে, কিন্তু কবিতার এই অংশটুকু বলে একটু কথা আপনাদের সাথে শেয়ার করি। যে তখন 18 বছর বয়স আমার, একটা উঁচু জায়গায় বসে রয়েছে আমি আর আমার এক বন্ধু। তখন সবে ধীরে ধীরে যৌনতা হাত পা বাড়িয়ে আমাদের গ্রাস করছে। বন্ধু বান্ধবদের সাথে প্রেমের কথা, যৌনতার কথা বলতেই আমাদের বড় আনন্দ, নতুন নতুন করে একটা অন্য পৃথিবীকে যেন চিনছি। তো তখন পাড়ার একটি অসাধারণ বৌদি, সুন্দর দেখতে, সে সামনে দিয়ে যায়। তো আমার বন্ধুকে তার কথা বলি। সে অদ্ভুতভাবে আমাকে বলে, তুই জানিস এই বৌদি কয়েকদিন আগে তার একটা কন্যা ভ্রূণ হত্যা করেছে। আমি আমার কাকার কাছ থেকে শুনেছি, কাকা কাকিমাকে বলছিল, আমি শুনেছি, কারণ কাকা তো নার্সিংহোমে চাকরি করে। আমি বললাম, কী তুই শুনেছিস? বলল, কাকিমা বলল, কাকিমাকে বলল যে জানো ওই যে অমুক বাড়ির অমুক বউ, সে আজকে এসেছিল, তার বাচ্চাটাকে নষ্ট করলো, ঘুরন্ত ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নষ্ট করলো। তার আগে বাচ্চাটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল, বালতির জলে ডুবিয়ে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তারপরে বাচ্চাটাকে মারা হয়। এইটুকু কথা সে আমাকে আবার বন্ধু বলেছিল। আমি অনেক রাত খেতে পারিনি। আমি রাত্রেবেলা ঘুম থেকে উঠে বসতাম, এক গামলা রক্ত, লাল জল, আর তার মধ্যে ছোট বাচ্চাটাকে ডুবিয়ে মারা হচ্ছে। সেইখান থেকে এই কবিতাটা আমার জন্ম নিয়েছিল অনেক বছর পরে। লিখেছিলাম, আর প্রীতিলতাদের চোখ হয় কোমল গভীর, এক গামলা জলে ভেসে থাকা এক রত্তি গমের দানা। প্রীতিলতার আসে কেউ কেউ টের পায়, প্রীতিলতার আসার আগেই চলে যায়, সেও কিভাবে জানি কেউ কেউ টের পেয়ে যায়। একটা বিষয় বড় জানতে ইচ্ছে করে আমার কতখানি শক্তি মানসিক, সেসব মাপবার যন্ত্র কি আজও আবিষ্কার হয়নি? তাহলে কেন ব্যথা লাগে? কেনই বা চোখের জল বারে বারে লজ্জায় ফেলে? এ সমস্ত বিষয়ে অহেতুক জটিলতায় যেতাম না যদি না জানতাম প্রীতিলতারা হলো হাত ছাড়িয়ে উড়ে যাওয়া এক ধরনের তুলো, আর আমি হারিয়ে ফেলা গ্রামের কৃষক। জল নেমে গেলে সারাটা জীবন যে খুঁজে চলে নিজেদের জমি। আমাদের এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে। কাল একটা জায়গায় ত্রাণ দিতে যাব, কিছু কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে 500 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি। এই একটু আগে সেখানে সমস্ত জিনিস দিয়ে এসেছি, কাল সকালে রান্না হবে, কালকে সেখানে যাব। কথা হচ্ছিল, তারা ভয়ঙ্কর বানে তোড়ে ঘরের সব কিছু হারিয়ে গেছে, ভেসে গেছে। তার পরদিন যখন জল নেমে গেছে, সেই জমির ভেতর তারা একটা একটা করে নিজের আনন্দের জিনিস, নিজের প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করেছে। একটা হাঁড়ি যাদের কাছে অনেকখানি, সেই হাঁড়ি ভেসে চলে গেছে যে মাঠে, সেই মাঠে সে আবিষ্কার করেছে গুপ্তধনের মতন তার হাঁড়ি। একটি ছোট ছেলে আবিষ্কার করেছে তার খেলনা। আমার হারিয়ে যাওয়া প্রীতিলতা, টুকরো টুকরো হয়ে যাওয়া প্রীতিলতাকে আমি ওই মাঠের মধ্যে মাঝে মাঝে আবিষ্কার করে ফেলি, এবং সেই আবিষ্কার উঠে আসে আমার কবিতায়। এইভাবে মেয়ে হয়ে নারী আমার কাছে ধরা দেয়। আমার পাশের বাড়ির মেয়ে আমার কাছে কিভাবে ধরা দেয় সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। পাশের বাড়ির মেয়ে, যার বিয়ে হয়েছিল, যাকে পণের আদায়ের জন্যে অত্যাচার করে শ্বশুরবাড়ি মেরে ফেলে বটগাছের ডালে তাকে ঝুলিয়ে দেয়, পুলিশকে টাকা পয়সা দিয়ে প্রমাণ করে যে সে আত্মহত্যা করেছে। সেই গাছের তলায় গেলে, সেই গাছের তলার রাস্তা দিয়ে গেলে সেই মেয়ে আমার কাছে আসে, বারে বারে অভিযোগ জানায়। আমার কিছু করার থাকে না।
স্মৃতিভ্রষ্ট। চুলের গিঁট খুলে সে কেন বটগাছ থেকে ঝুলে পড়েছিল আমি জানি না। যেমন জানি না এক একটি সন্ধে কেন এক একজনের নামে লেখা হয়ে থাকে। তার হেরে যাওয়া হাতের বেড়ে ওঠা আঙুলের নখ চুলের গিঁট খুলে সে তার মেয়েকে দেখিয়েছিল চোখের ভেতর ঢুকে যাওয়া মনির হারানো কোটর। কান বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা রক্তে সার বেঁধে গিয়ে চড়া পিঁপড়েদের সঘোষিত উল্লাস। জীবনের স্রোত কেটে দ্রুত সাঁতরে চলা পথে একটু একটু করে এভাবেই পিছিয়ে পড়েছিল সে। একবার গ্রহণ লাগা পথের উপর দাঁড়িয়ে সে চিনতে চেয়েছিল আকাশের ওপরকার রং। আমরা হেসে তাকে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিলাম। তার শাড়ি, গয়না, চোখের জল ভেসে চলেছে আজ হাতানিয়া দোয়ানিয়ায়, আর তার ডানার পালক ধরে পার হচ্ছে যাবতীয় ভাঙাচোরা মেয়েরা। পাশের বাড়ির, আমার গ্রামের, দূর গ্রামের আমার কন্যাসম মেয়েরা যখন হারিয়ে যায় তারাও ফিরে ফিরে আসে আমার এই কবিতায়। নারীকে আমি এভাবেই দেখি। ছেলের বউ আসেনি এখনো, ছেলের বিয়ে হয়নি। আমার করোনা হয়েছিল, আমার 4 দিন অক্সিজেন চলেছিল, তো আমি এ পৃথিবী ছেড়ে চলেই যেতে পারতাম, কাল পরশু যে কোনো সময় চলে যেতে পারি। তাই আমি সবসময় কল্পনায় আমার না আসা অংশটুকু, ভবিষ্যৎটুকুকে আমার চারপাশে জড়ো করি। আমি মনে করি আমার ছেলের বউ এসে গেছে। আমি কল্পনা দিয়ে তাকে সাজানোর চেষ্টা করি, আমি তাকে নিয়ে আসি আমার লেখার পাতায়। আমার ছেলের বউ কিভাবে আমার পাতায় আসে, আমার কল্পনাতে আসে, সেটা আপনাদের সামনে বলছি। ছেলের বউ এবং পিতার সম্পর্ক, ছেলের বউ এবং শ্বশুরের সম্পর্ক চিরকাল পিতা পুত্রীর। বুক দিয়ে আঁকলে রাখা একটি মেয়ে অন্যের ঘর থেকে আমার ঘরে আসে, বাকি জীবন নিজের সন্তানের মতন তাকে আগলে রাখার দায়িত্ব শ্বশুর হিসেবে আমার। অথচ বহু মানুষ তার থেকে স্খলিত হয়। খবরের কাগজে যখন সেই খবর দেখি তখন মানুষ হিসেবে, শ্বশুর হিসেবে আমার মাথা শুধু নত হয় না, মনে হয় সতীদাহের মতন আগুনে পুড়ে যায়। আমার মেয়েটি ওয়াশিং পাউডার নির্মার তালে তালে ছাদ থেকে নেমে এলো মাধুরী। মাধুরী আমার টেনে পড়া মেয়ের বান্ধবী, ছটফটে। ওর উদ্ধত বুকের দিকে চোখ পড়লেই আমি দ্রুত চোখ নামাই। আমাকে দেখতে নেই, আমি তো ঠিক ওর বাবারই মতো। এই মতো শব্দটির কাছে গিয়ে আমি সামান্য হোঁচট খাই। বাবা মানে তো শুধু বাবা, অবিকল বাবা, সেখানে মতো বলে কিছু কি হয়? ছেলেবেলা থেকেই তো মেয়েকে বলে আসছি, পৃথিবীতে পুরুষ বলতে শুধুমাত্র বাবাকে বিশ্বাস করো, শুধুমাত্র বাবাকে। বাবা ছাড়া অন্য কোনো পুরুষের ডাকে সাড়া দিতে নেই, তাহলে বিপদ বাড়ে। মেয়েও তো সেটাই শিখেছে। আমার ছেলের বউ আমার লোকেদের জন্যে সারা দিনে 20 কাপ চা বানায়, চুল বেছে দেয়, পরম যত্ন ভরে ভাত বাড়ে। আর আমার চোখ ক্রমাগত ভারী করে মাকে মনে পড়ে। মার ছেলের বউ মিলেমিশে স্রোত হয়ে যায়। মতর সামনে থেকে সমস্ত কুয়াশা সরে যায় এক ঝটকায়। তবে যে কাগজ খুলে প্রতিদিন সম্ভ্রম চিরে দেওয়া পুত্রবধূ, তবে যে চ্যানেল জুড়ে মেয়েটির শীতল চোখের ছবি। হে গরাদের ভেতর বসে থাকা সবুজ শ্বশুর, আমরা কি
মানুষ হব না কোনো কালে। এই কবিতা আমার কাছে এনে দেয় দিদির বন্ধু, দিদির বন্ধু সেও কখনো কখনো আধুনিকভাবে আমাদের কাছে ফিরে আসে। সেও তো নারী, আমার কবি জীবনের অংশ। দিদির বন্ধু কেন যে ভুল বোঝেন। ভাববেন না আপনার ভাইয়ের বন্ধু বলে আপনার উপর আমার কোনো লোভ নেই। বিশেষত আপনার কাঁচের মতন পিঠ, কুকুরের মতো কোমর আর তন্দুরি রুটির মতো ইয়ের কাছে আমার যাবতীয় সংযম ড্রেন বেয়ে নর্দমায়। ভাববেন না আমি আপনার দিকে তাকাইনি বলে কিছু লক্ষ্য করিনি। ভল্টে রাখা আছে সব। যে কোনো বিকেলেই আপনি যে দুপুর হয়ে উঠতে পারেন, এমনকি যে কোনো রাতেই চাঁদ নামিয়ে আনতে পারেন কার্নিশের ওপর, এসব আমার ভূগোল বইয়ে পড়া। এখন জাস্ট রিভিশন। ভাববেন না ভাইয়ের বন্ধু বলে আমি আপনাকে উপেক্ষা করেছি। দিদি সুলভ হারামিপনা ফ্রিজে রেখে এখন চলুন আমার সঙ্গে। ওই যে পড়ে রয়েছে বইটা, লিঙ্গদণ্ড ভেবে আবার চমকিয়ে উঠবেন না যেন। ধরুন ধরুন, তাকিয়ে দেখুন, এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি বিশ্বাস করি যে একজন কবির কাজ তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স লিপিবদ্ধ করা। আর ধ্রুবপদের মতন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কথা মেনে চলি, একজন সৎ কবি সব সময় তার অবস্থানকে চিহ্নিত করবেন। আমিও আমার মন যখন যে স্রোতে বয়েছে নৌকোর মতন, আমি সেই স্রোতের অভিজ্ঞতাই শুধু পরবর্তীদের কাছে রেখে যেতে চাই। দিদির বন্ধু এইভাবে আমার কাছে এসে উপস্থিত হয়। পরস্ত্রী, লজ্জার কিছু নেই, থমকে যাওয়ার কিছু নেই। পরস্ত্রীও তো কখনো কখনো আমাদের কবিতায় এসে যায়। পরস্ত্রীও তো কখনো কখনো আমাদের কবিতায় ভর করে। তো আমার জীবনে অজস্র কবিতা পরস্ত্রীকে নিয়ে। আপনাদের সামনে একটি কবিতা নিবেদন করি যে পরস্ত্রী কি করে আমার কবিতায় আসে বা এসেছে, আমাকে কবিতা লিখতে সাহায্য করেছে। কালো বিষম অসুখ। আমি যখনই আপনার কাছে যা চেয়েছি, পরিবেশ পক্ষে থাকলে তখনই তা আমাকে দিয়েছেন। বিনিময়ে যখনই নতুন কিছু দেবার প্রস্তাব করেছি, আপনি হাতের উল্টো পিঠে মুখ মুছে আমাকে প্রত্যাখ্যান করে ফিরে যেতে চেয়েছেন পুরনো ভঙ্গিতে। আপনার স্বামীও কি বেসিনে হাত ধুয়ে দেয়ালের দিকে মুখ করে আপনার এই অদ্ভুত আচরণের কথা ভাবেন? আপনি আমাকে উড়োজাহাজ চিনতে শিখিয়েছিলেন এক হাঁটু জ্যোৎস্নায় নুয়ে পড়া অন্ধকারে আকাশ থেকে খসে পড়া তারা। আমি বাধ্য ছাত্রের মতো হাতের তালুতে তালু ঘষে ফাটল পেরিয়ে দেখি উবু হয়ে বসে আছে রাত, আর তার ফাঁক বেয়ে নেমে আসছে নানান মাপের সমুদ্র। এসব আমার আপনার কাছ থেকে শেখা। অথচ জঙ্গলের ধারে যখনই আপনাকে নদীর পাশে উপুড় হয়ে থাকার প্রস্তাব দিয়েছি, আপনি ওয়াক ওয়াক করে সবটুকু উগরে দিলেন। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে এগিয়ে দিলেন তালুর অক্ষর। এখন পিছতে পিছতে খাদের কিনারে এসে দাঁড়িয়েছি। প্রত্যাখ্যান আর সইব না। আপনার চোখের দিকে তাকিয়ে দেখুন, স্পষ্ট আমার ছবি, যে এখনো প্রত্যাখ্যান চিনতে শিখল না।
ঠিক এভাবে পরস্ত্রী আমার কবিতায় ধরা দেয়। দিদি একটা সাংঘাতিক ব্যাপার আমাদের জীবনে, নিজের দিদি। আবার পাশের বাড়ির যে দিদি থাকে, অল্প বয়স ধরুন 2-1 বছরের বড়, কিন্তু দিদি বলে তো আমাদের ডাকতেই হয়। সেই দিদি কিভাবে কিভাবে যেন আমাদের আমাদের গল্পে, আমাদের কবিতায় ফিরে আসে। পাশের বাড়ির সেই দিদি কখনো বড় হয়ে অন্যরা বলেছে যে এই দিদি তেমন ভালো নয়, কিন্তু সেই দিদি কিভাবে স্নেহ মাখিয়েছে, দিদি কাজ করে দিয়েছে কত কিছু, তখন সেই দিদিকে কোনোভাবে আমরা ছাড়তে পারি না। সেই দিদি বহুকাল পরে কেমন যেন স্বপ্নে ফিরে আসে, কবিতায় ফিরে আসে, পাশের বাড়ির দিদি। আমার ক্ষেত্রেও তাই। পাঁচিলে বসে পা দোলাচ্ছি একা, আর মাথার উপর ঢং করে নেমে এলো একটা গোটা তারা। এরকম অজস্র তারা বহুবার দেখেছি আমি পেয়ারা বাগানে, যেখানে সন্ধে হলে ঈশ্বরের সাথে খেলতে আসে জলপরীরা। এখানেই রুনুদিকে একদিন আবিষ্কার করেছিলাম পাতার পোশাকে। রুনুদিকে পেয়ারা চাইলেও দিতে নেই, ভাই বলে ডাকলেও না। তবে ওই বয়সে আমি বুঝতাম জলপরীদের গল্পের ভেতর কোথায় যেন একটা রক্ত লেগে আছে। কতদিন হাত ধুইনি আমি, কতদিন, যে মুঠোয় ধরা ছিল সালোয়ার। আমার নখ পা থেকে বেরিয়ে চটি পেরিয়ে রাস্তায় এসে জড়ো। পেয়ারা বাগানের তারা আমার সামনে দুলে ওঠে, হাত ধরে ডেকে নেয় পেছন গ্যারেজে। স্বর্গেও কি কন্ডম পাওয়া যায়? অজস্র ডট আর ছিটে ফোটা রক্ত। ওদিকে যেও না, কখনো যেও না ওদিকে, ওখানে জলপরি। গোটা মাঠ জুড়ে ফিনফিনে অন্ধকার, আর কচি কচি তারার বাচ্চারা মাকে গোল হয়ে ঘিরে দুধু খায়। রুনুদির বুকে সেই দুধু আসার আগেই অশ্বত্থ গাছ তার হাত ধরে তুলে নিয়ে গেছে। জলপরীদের সাথে প্রায়ই সে নেমে আসে পেয়ারা বাগানে। এ মাঠের কোনো শেষ নেই। এ গল্প হয়তোবা কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়, শুধু একটি অবুঝ মেয়ে তারা হতে গিয়ে কোন কথা লিখেছিল পেয়ারা বাগানে, টেরও পাবে না ইতিহাস। আমাদের আমাদের ছোটবেলাটা তো গ্রামে কেটেছে। তো সেই গ্রামে আমরা একটু বড় হয়েছি, খেলার মাঠে গিয়ে, খেলার মাঠ তো সাধারণত একটু দূরে থাকতো, সেইখানে গিয়ে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করতাম আমরা যে ওই অমুক মেয়েটি মারা গেছে। কেন মারা গেছে আবিষ্কার করতাম আর একটু বড় হয়ে, যে তাদের নাকি পেটে বাচ্চা এসে গেছিল অবিবাহিত অবস্থায়, এবং সেটা গোপন করতে গিয়ে, নানা ধরনের জড়িবুটি খাওয়াতে গিয়ে, নানান হাতুড়ি ডাক্তারের হাতে হাজার হাজার মেয়ে এভাবে চলে গেছে। রুনুদিদের মতন মেয়েরা হাজার হাজার চলে যায়। আবার কোনো কোনো রাতে তারা পেয়ারা বাগানে নেমে আসে এইসব ভাইদের সঙ্গে কথা বলার জন্যে, যেসব ভাইদের তারা বুক দিয়ে ভালোবেসেছিল। বাড়ির লোকেরা বলেছিল ওর সাথে মিশিস না, ও পেয়ারা দিলেও নিবি না, কিন্তু ওই দিদিদের জন্যে বুকের ভেতর একটা অংশ থাকতো শুধু দিদি বলে। সেই সব দিদিরা এইভাবে পেয়ারা বাগানে নেমে আসে, তার ইতিহাস টেরও পায় না কোনো দিন। এই দিদিরা আমার কবিতায় এভাবেই ঘুরে ফিরে আসে। দীর্ঘদিন পড়িয়েছি, ফিরে আসে ছাত্রীরা। ছাত্রীরা নানানভাবে ফিরে আসে কবিতায়, এবং বাকি জীবনেও তারা আসবে আমি জানি। কিভাবে আসে, ক্ষয়ে যাওয়া সেই সব মেয়ে কিভাবে আসে, তার একটি কবিতা আপনাদের সামনে বলি। ছায়া। স্কুল থেকে ফেরার পথে সে ছেলেটিকে দেখে,
কোকড়ানো চুল, রোমানদের মতো নাক। ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে সে একলা। ছোট্ট কাঠের ব্রিজ, নিচে ট্রলারের যাতায়াত। তারা হাত নেড়ে ছেলেটিকে জানায় মাছ ধরতে এগিয়ে যাওয়া। ফেরার সময় এই ডেক সাদা হয়ে যাবে মাছে। তাদের কালো কালো চেহারা রূপলি ইলিশের ভেতর চকচক করে উঠবে। ছেলেটির পয় ভালো। সেবার হাত নেড়ে বেরিয়েছিল তারা। 2 দিন না ঘুরতেই 120 মণ ইলিশ। তাই তাকে তারা হাত নাড়বেই। স্কুল থেকে ফেরার পথে সে কখনো কখনো দেখতে পায় এই হাত নাড়া। নিজের বুক দুটোর দিকে একবার তাকিয়ে সে এগোয়। মা যখন হাঁটে, আশপাশের চোখগুলো সে স্পষ্ট দেখতে পায়, চকচকে। ব্লাউজের নিচের অংশ একেবারে কাঁচের মতন। মেয়ে হয়ে সে একবার মাকে দেখে, একবার নিজেকে। কবে যে মায়ের মতো চোখগুলো নামিয়ে আনতে পারবে ব্লাউজের নিচে, নাভিতে, কাল্পনিক শাখা প্রশাখায়। আজ স্কুল থেকে ফেরার পথে সে ছেলেটিকে আবিষ্কার করে ব্রিজের ওপর, অন্য একটি মেয়ের সাথে, হাসি মুখে। সে দেখে তার ব্লাউজের নিচটা ক্রমশ কালো হয়ে উঠছে, ঠিক যেন পুড়ে যাওয়া ত্বক। ব্রিজের ওপর থেকে সে ঝাঁপিয়ে পড়ে জলে। এক একটা ঢেউ তার হাত ধরে টেনে নেয় অনেক গভীরে। ট্যাংরা জাতীয় কোনো মাছ তাকে খুবলে নিচ্ছে। কি আরাম লাগছে। 2 হাত বাড়িয়ে দিচ্ছে সে তাদের দিকে। দাঁতগুলো কুটকুট করে কেটিয়ে চলেছে চামড়া, পরত পরত মাংস। মা বাবা হাত ধরে উড়ে চলেছে আকাশে। কোনো কোনো মাছ নিচ দিয়ে ঢুকে আবার মুখ দিয়ে বেরিয়ে আসছে। একটু একটু করে একটা ফুটোর ভেতর দিয়ে যেন জন্ম হচ্ছে তার। স্কুল ছুটির পর আকাশের দিকে তাকিয়ে সে আজ নিজেকে চিনতে শিখছে। এভাবেই ছাত্রীরা প্রতিদিন পরাজিত হয়, প্রতিদিন হারিয়ে যায়, প্রতিদিন বঞ্চিত হয়ে এই পৃথিবী থেকেই বিদায় নিয়ে নেয়। সেগুলো চোখের সামনে দেখতে পাই, তারা উঠে আসে আমার কবিতায়। ফ্লোরা দেখছেন, চন্দ্রশেখর ঘোষ দেখছেন। 1 ঘন্টা সময় আপনাদের সাথে থাকার কথা ছিল। অন্য কবিতার সাথে তেমনই কথা হয়েছিল, কিন্তু পেরিয়ে গেছে। একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। আরও নানান ধরনের মহিলার নানান ধরনের বাঁক আমাকে স্পর্শ করেছে। সেগুলো নিয়ে আরেক দিন বলা যাবে। 40 বছর তো কম কথা নয়। 26টি কবিতা গ্রন্থ লিখে উঠতে পেরেছি। এখনও অন্তত 5টি কবিতার ম্যানুস্ক্রিপ্ট প্রস্তুত রয়েছে। করোনা না হলে হয়তো সেগুলো বেরিয়ে যেত। এবং সেখানে ঘুরে ফিরে নারীরা কতভাবে যে এসছে, অজস্রভাবে, সে নিয়ে আবার একদিন আপনাদের সামনে বসবো আলোচনায়, নিজের ভাবনাকে শেয়ার করার জন্যে। আজ শেষ 2টি জায়গায় আলোকপাত করি। অনেক দিন আমি একটি মেয়ের ভেতরে ছিলাম। অনেক দিন আমি একজন রমণীর ভেতরে ছিলাম। ভাবনায় তারা অনেকটা দিন আমাকে ভরিয়ে রেখেছিল। এবং 2টি থেকেই 2টি কাব্যগ্রন্থের জন্ম তারা আমার দিয়েছে। একটি কাব্যগ্রন্থ, সেটি হলো কৃষ্ণকথা। কৃষ্ণকথা কাব্যগ্রন্থ। সেই গ্রন্থে আমি বারে বারে দেখাতে চেয়েছি, বা এই ভাবনা আমাকে বারে বারে তাড়িত করেছে, যে নারীরা সব সময় ভালোবেসেছে পুরুষকে, জীবন দিয়ে ভালোবেসেছে পুরুষকে। আর পুরুষ সেই ভালোবাসাকে অতিক্রম করে সব সময় আকাঙ্ক্ষা করেছে নিজের ক্ষমতা। সবচেয়ে বেশি ভালোবেসেছে নিজের ক্ষমতাকে। রাধিকার যন্ত্রণা, রাধিকার চোখের জল বহুদিন আমাকে তাড়িত করেছে। বহুদিন রাধিকাকে নিয়ে আমি বুকের ভেতর যন্ত্রণা অনুভব করেছি। তার থেকে আমার কৃষ্ণকথা। সেই কৃষ্ণকথার
কবিতা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এই নারী কিভাবে আমার কবিতায় এসেছে। আমি 10 সংখ্যক কবিতা আপনাদের সামনে বলছি। ধরা যাক, ঘুমন্ত রাধিকার মাথা ধীরে ধীরে ঘাসের উপর নামিয়ে রেখে কৃষ্ণ চলে যাচ্ছেন। কৃষ্ণ কোনোদিন ফিরবেন না। চোখ বুজে ঘাসের গালিচায় শুয়ে রয়েছেন রাধিকা। বড়াই বুড়ি বলছেন চোখ খুলতে, কারণ কানু নেই। একটি মেয়ে কতখানি ভালোবাসলে এ কথা উচ্চারণ করতে পারে আমার কবিতায়, যে বলছেন যে আমি চোখ খুলে যদি দেখি কৃষ্ণ নেই, তাহলে সে তো আমার কাছে হেরে যাবে। প্রকৃত প্রেম দাবি করে যেন তার প্রেমিকা, যেন তার দ্বৈত জয়ী হয়। আমি চোখ খুলে প্রমাণ করতে চাই না যে সে চলে গেছে। পৃথিবীর কাছে যেন প্রমাণিত না হয় যে সে আমার সঙ্গে ছলনা করেছে। এই ভালোবাসা দিয়ে রাধিকা উচ্চারণ করছেন কৃষ্ণকথার নানান কবিতা। 10 সংখ্যক কবিতা। ঘাসের গালিচায় তিনি ধীরে ধীরে নামিয়ে রাখলেন রাধিকার মাথা। মৃত্যু ঘুম ছেয়ে আছে চোখে, সর্বাঙ্গে জড়িয়ে শৃঙ্গার আবেশ মুহূর্তের গন্ধ। সবার অলক্ষ্যে আরও একবার অনাথ হয়ে পড়ল বালিকা রমণী। রাজকার্য সামলাতে তিনি এবার মথুরায় ডুব দেবেন। আজ দরজার দিকে এগিয়ে তিনি পেছন ফিরলেন একবার। সেই শেষবারের দৃষ্টিতে লেগে রইল নেপাল কন্যার ঘুম। আভরণহীন দেহ থেকে পলকে চোখ সরিয়ে তিনি হেঁটে চললেন চৈতন্যের দিকে। সেই ঘুম মৃত্যু ঘুম হয়ে রেগে রইল কপিলাবস্তুর পথের ওপর। এই যে যাওয়া, সে কি শুধু মঙ্গলের আকাঙ্ক্ষায়? আর দুপায়ে মাড়িয়ে যাওয়া চোখের জল, তার কি কোনো মূল্য নেই? সেও কি অনন্তকাল ধরে চিকচিক করে জ্বলবে ঘাসের ডগায়? নিজে মহৎ হতে চেয়ে শ্রীচৈতন্যদেব বিষ্ণুপ্রিয়াকে ফেলে এগিয়ে গেলেন শূন্যতার দিকে। কপিলাবস্তুকে পেছনে ফেলে, সন্তানকে পেছনে ফেলে, স্ত্রীকে পেছনে ফেলে এগিয়ে চললেন স্বয়ং বুদ্ধদেব, নিজে অমর হওয়ার জন্যে, রাজকার্য সামলাতে, পৃথিবীর মানুষের চোখের মণি হওয়ার জন্যে এগিয়ে চললেন স্বয়ং কৃষ্ণ। কিন্তু আমরা কজন খোঁজ নিলাম রাধিকার চোখের জলের? এই নিয়েই, এই রাধিকার যন্ত্রণা বুকে নিয়েই কিন্তু আমার কৃষ্ণ কথা। কৃষ্ণ কথার রাধিকা ধরুন ফিরে আসছে, রাধিকা ফিরে আসছে। তার পায়ে লেগে রয়েছে নিম ফুলের গন্ধ। ঘাসের ওপর তার পা যেন জড়িয়ে ধরছে অভিযোগ। দুধ সাদা পায়ে মাখনের মতো কেটে বসে যাচ্ছে পথ। সেই চেনা পথ জুড়ে ধুধু শূন্যতা। তিনি আসছেন অজস্র হাওয়ার ভেতর বিষাদ মেখে। তিনি আসছেন, তিনি আসছেন জীবনকে নখের ডগায় মেখে, চোখের জলে ভিজিয়ে। যদি আর জন্ম না হয়, তবু তার এই অপেক্ষা পাথরের ওপর ফুটে থাকবে অনন্তকাল। যদি মৃত্যু এসে ঠোঁট ছুঁইয়ে দেয় পুরনো বন্ধুর ঠোঁট, অবিশ্বাসের কালো সুতো ফালা ফালা করে দেয় চোখের মণি, তবে পরজন্মের প্রান্ত দেশ থেকে উড়ে আসা তুলো, এ সংবাদ তুমিও কি পৌঁছে দেবে না? নগর পেরিয়ে গ্রাম, গ্রাম ছাড়িয়ে সমুদ্রের ওপার। তখনও কি এই কান্না ফুটে থাকবে মাটির ওপর, যেখানে অপেক্ষায় থেকে থেকে একটি মেয়ে তার ছায়াটুকুকেও হারিয়ে ফেলেছে? এই যন্ত্রণা হলো রাধিকার।
এই যন্ত্রণা বুকে নিয়ে রাধিকার বাঁচা। শেষ একটি কবিতা বলবো রাধিকার যন্ত্রণার। কুঞ্জ সাজিয়ে রেখেছে, কৃষ্ণ আসেননি। সারা রাত অপেক্ষার পর কৃষ্ণ এসেছেন কিংবা আসবেন অন্যের সাথে সঙ্গম শেষে। যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাওয়া রাধিকা, তার শোক কৃষ্ণকথার ২৬ সংখ্যক কবিতায়। কুঞ্জ সাজিয়ে রেখেছি তোমার জন্যে, তোমার আরাম। পাপড়ি পেতে রেখেছি যাতে গায়ে আঁচড় না লাগে। সে আসবে আর আমি তুলোর মতো ছড়িয়ে দেব নিজেকে। হলুদ মেখেছি গায়ে, এই তো সেদিন গা দেখে হলুদ লজ্জা পায়। আয়ান বলে তোমাদের আয়ান। জলে পা ডুবিয়ে, আলতা জড়ানো পা, জলের ভেতর আগুন লেগেছে জলে। সে বলে আমার জীবন বলে। সবাই বলেছে আমার বর পাওয়া নাকি ভাগ্যের। অমন রূপবান কি আর রয়েছে এদেশে। সবাই বলেছে একদিন। আলো ফুটছে, কুঞ্জ তছনছ করছি নিজের হাতে। এক একটা পাপড়ি পা দিয়ে দোলে পিষে। মৃত্যু ঘুম থেকে ধীরে ধীরে উঠে বসছে সমগ্র জঙ্গল জীবন। ওগো সুন্দর, চন্দ্রাবলীর জনি কি আমার চেয়ে উজ্জ্বল? পৃথিবীতে যুগে যুগে প্রতারিত রমণী, তার কণ্ঠে ধ্বনিত হয়েছে এই একই কথা, চন্দ্রাবলীর জনি কি আমার চেয়ে উজ্জ্বল। এ গেল কৃষ্ণ কথায় রাধিকার যন্ত্রণার কথা। বলেছিলাম দুটি ভাবনা আমাকে ভাসিয়ে রেখেছে দীর্ঘদিন। একটির ফলশ্রুতি কৃষ্ণ কথায় রাধিকার যন্ত্রণা, আরেকটি মায়া বউ। অনেক দূর, বহু দূরে জুড়ে থাকা একটি সত্তা। আমি স্বপ্ন দেখি চাঁদ সদাগর বাণিজ্যে চলেছেন স্ত্রীকে বাড়িতে রেখে। আমি স্বপ্ন দেখি মেঘদূতের সেই যক্ষ স্বামী স্ত্রীকে রেখে নির্বাসিত বহু দূরে। সে সেখান থেকে চাঁদ সদাগর, আমি কিংবা মেঘদূতের যক্ষ সবসময় অনুভব করি হারিয়ে ফেলা অস্তিত্বের অনুভব। দূর থেকে অনুভব হারিয়ে ফেলার যন্ত্রণার, প্রেমের। তার থেকেই মায়াবইয়ের দুটি কবিতা পড়ে আমি শেষ করব আমার আজকের আপনাদের এই সামনে আসা। মায়াবউ হাজার হাজার মাইল দূরের অনুভব, ধরুন পর্বতের উপারকার অনুভব, যক্ষের মতো যে অনুরোধ করে মেঘকে যে আমার প্রিয়ার কাছে এই সংবাদটুকু পৌঁছে দাও। আমি অনুভব করি অন্ধকারে জানালার পাশে ফুটে থাকা বেলফুলের পাশে সে আসে তার অস্তিত্ব নিয়ে। সেই নারী ধরা দেয় কিভাবে আমার কবিতায়। মায়াবউ 10। প্রতি রাতে কেন আসো জানালার পাশে? প্রতি রাতে গাছপাতা ফিসফিস করে, ডেকে এনে তোমাকে দেখায়। দূরে দূরে জ্বলে থাকা আলোগুলো নিজেদের ভেতরের বলাবলি শেষে ম্লান হয়ে আসে। সাধ্যমতো অন্ধকার ঢেকে দেয় তোমার শরীর। একটি নিরীহ প্রাণ জোনাকি সম্বল চোখ মুছে দাঁড়িয়েছে পর্দার উপাসে। তুমি দেখবে না? পথের ছড়ানো নুড়ি মুক্ত জ্বলে ওঠে। গান্ধর্ব বিবাহ দেখি আঁকা আছে চাঁদের মায়ায়। মৃদু ঘ্রাণ বাতাসের গায়ে, শূন্যের বুকের পাটায়। তোমার বিরহী স্বামী সারা রাত খুঁজে চলে সমুদ্র ঝিনুক। বিস্তীর্ণ সৈকত জুড়ে শুধুই শামুক খোল, ভেসে আসে প্রতিধ্বনিটুকু।
প্রতি রাতে মৃত্যু চেয়ে অন্ধকারে দুহাত বাড়াও, আমি তো জানালা ভেঙে বেরোতে পারি না। এই একটা অসহায় অনুভব মায়া বউয়ের। এই এই পর্যায়ের 119টা কবিতা লিখে উঠতে পেরেছি, এখনও সে অনুভবটির ভেতর আছি, এবং এই অনুভব শেষে এটি একটি বই হবে। এ মায়াবউ পর্যায়ের 29তম কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি। ঝড়ে তোর কথা মনে পড়েছিল রাতে, ঝড়ে তোর কথা মনে পড়েছিল রাতে, পৃথিবী উঠছে ছেঁড়া পালকের মতো, ছিঁড়ে কুটি কুটি মেঘ তারা সম্ভ্রম, জেগে উঠেছিল আমাদের চেনা ক্ষত। ঝড় মুখে নিয়ে বিদ্যুৎ চিরে ছোটা, লেজ ও আঙুলে পাকে পাকে বিনিময়, তুই তো আগুন আকাশের মহারানী, কিছু মনে নেই ভুলে গেছি কার জয়। ঝড়ে তোকে শুধু মনে পড়েছিল রাতে, সকালে আদর কে বোলাবে কার ক্ষতে। আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি, অনুভব করি, পৃথিবীর প্রতিটি কবির বুকের ভেতর একটি ক্ষতস্থান রয়েছে, যে ক্ষতস্থান অনেকটাই তার দেখা নারী নির্ভর, তার দেখা না পাওয়া নারী নির্ভর, তার দেখা হারিয়ে যাওয়া নারী নির্ভর। সে কখনো স্বপ্নে ফিরে আসে, কখনো কখনো তার ছায়া বাস্তবে ফিরে এসে বটগাছ হয়ে তার কাছে দাঁড়ায়, কখনো কখনো সেই নারীর ফেলে আসা ঠান্ডা শীতল জলে চান করে নতুন নতুন কবিতার জন্ম দেয় একজন কবি, আর যত্ন নিয়ে জাগিয়ে রাখে ক্ষতস্থানটুকু, যে ক্ষতস্থান থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে চুইয়ে পড়ে। বেঁচে থাক আমাদের অন্তরের এই ক্ষত, যে ক্ষত সম্বল করে আমরা এগিয়ে চলব লেখার জগতে, আমাদের অভিজ্ঞতাটুকু লিপিবদ্ধ করার চেষ্টায়। আবার শুভেচ্ছা জানাই অন্য কবিতার অরিন্দমকে, শুভেচ্ছা জানাই অন্য কবিতার শিবব্রত রায়কে, যারা আমাকে সুযোগ দিয়েছে এতজন মানুষের সামনে আমার দেখা, আমার স্পর্শে আসা নারীদের কথা এভাবে আপনাদের সামনে তুলে ধরার হয়তো একটি অক্ষম চেষ্টার। ভালো থাকুন। আমার বোন লীনা সাহা এসেছে, বিধানদা এসেছেন বিধানপুর কাইত, এবং ফ্লোরা বাংলাদেশ থেকে ফ্লোরা রয়েছে, আর অজস্র বন্ধুদের উপরে আমি দেখতে পাচ্ছি যারা আজকে আমার সঙ্গে রইলেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভরাত্রি।